আর টিভির সকালের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ সত্ত্বেও রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পাম্পগুলোতে সংকট অব্যাহত রয়েছে। জ্বালানি না থাকার কারণে বন্ধ রাখা হচ্ছে অনেকগুলো। কোথাও সীমিত সরবরাহ থাকলেও ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না চালকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। তবে পাম্প মালিকরা বলছেন তেলের কোনো ঘাটতি নেই, বরং অতিরিক্ত চাহিদা ও প্রয়োজনের চেয়ে বেশি মজুদের প্রবণতার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট। বুধবার রাত থেকে এই ধর্মঘটে বন্ধ আছে তেল সরবরাহ। এতে বিপাকে পড়েছেন চালকরা। পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় সভাপতি জুবাইর আহমদ চৌধুরী অভিযোগ করেন, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা এবং চাঁদাবাজির প্রতিবাদে এই ধর্মঘট ডেকেছেন তারা। নেত্রকোনায় দীর্ঘ সময় পেট্রোল পাম্পে লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছে না গ্রাহক। তবে দিনাজপুরের হিলির একমাত্র ফিলিং স্টেশনে 3 দিন পর তেল সরবরাহ করা হচ্ছে। তবে তেল নিতে মোটরসাইকেল চালকদের কাগজপত্র দেখাতে হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাম্পে পুলিশ মোতায়েন রয়েছে। পাম্পে থেকে চাঁদাবাজি হচ্ছে, 6টা পাম্পের জন্য এরকম চাঁদাবাজি। এই জন্য আমরা পেট্রোল পাম্প, সিএনজি এবং ট্যাঙ্কলারি সব বন্ধ থাকবে। দিন শেষে আমরা 200 টাকা তেল পাই, তাহলে এতক্ষণ 2 ঘন্টা 4 ঘন্টা বা 5 ঘন্টা ওয়েট করার মানে হয় না। সকাল 5টার সময় ঘুম থেকে উঠে আসছি। সাধারণ লোকজন এখন উপজেলা প্রশাসনকে দিচ্ছে, উপজেলা প্রশাসন শেষ হওয়ার পর নাকি আমাদের অবস্থা। জ্বালানি তেল সংকটের বিষয়ে জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ, তেল সংকটের বিষয়ে বিস্তারিত জানাবেন। সিনথিয়া, আপনি যেমনটি জানাচ্ছিলেন, আসলে লক্ষ্মীপুরে যে তেল সংকট সেটি কিন্তু এখন প্রায় তীব্র আকার ধারণ করেছে। আমি সকাল থেকে বেশ কয়েকটি যে ফিলিং স্টেশন রয়েছে সেগুলো ঘুরে যেমনটি দেখেছি যে আসলে কোনো ফিলিং স্টেশনে এই মুহূর্তে তেল দেওয়া হচ্ছে না। আমি এই মুহূর্তে রয়েছে লক্ষ্মীপুর পৌর শহরে যে ফিরোজ আলম যে ফিলিং স্টেশন রয়েছে এখানে কিন্তু সকাল থেকে অনেক যে গাড়ি যে রয়েছে সেগুলো এবং সহজে বাইক রয়েছে, অকটেন এবং পেট্রোল চালিত যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু এসে ফিরে যাচ্ছে তেল না পেয়ে। এবং এতে করে কিন্তু যে চালকরা রয়েছে তারা কিন্তু বেশ ভোগান্তির মধ্যে পড়েছে। তবে এর মধ্যে ব্যতিক্রম দেখেছি যে লক্ষ্মীপুর সদর উপজেলায় যে চন্দ্রগঞ্জ রয়েছে সেই চন্দ্রগঞ্জে যে ফ্লোরিডা ফিলিং স্টেশন রয়েছে সেখানে তেল দেওয়া হচ্ছে সীমিত পরিসরে, পুলিশি যে পাহারায় সে তেলটি দেওয়া হচ্ছে। এবং আমি যে অন্যান্য যে মোজাম্মেল ফিলিং স্টেশন সহ জনতা ফিলিং পাম্প রয়েছে সেগুলো আমি ঘুরে যেমনটি দেখেছি সেগুলোতে কিন্তু তেল দেওয়া বন্ধ রয়েছে এবং বাইকার যারা রয়েছেন তারা এসে কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছেন এবং এতে করে তাদের যে ভোগান্তি সেটি কিন্তু আরো বাড়ছে। আমি যে এখানে রয়েছে এই মুহূর্তে যে ফিরোজ আলম যে ফিলিং স্টেশন, এখানকার যারা এতক্ষণ পর্যন্ত বাইক নিয়ে ফিরে গিয়েছেন তাদের সাথে আমি কথা বলছি। তারা জানিয়েছেন যে গত 3 দিন থেকে তারা এসে এখান থেকে ফিরে যাচ্ছেন তেল না পেয়ে। এবং আমি এখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। তারা বলছেন যে আসলে তেল সরবরাহ কম বন্ধ থাকায় তারা আসলে তেল পাচ্ছেন না, বিদায় তারা এই মুহূর্তে তেল দেওয়া বন্ধ রেখেছেন। এবং অন্যান্য যে পাম্পগুলো রয়েছে সেগুলোতে সীমিত পরিসরে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে তাদের তেল দেওয়া হচ্ছে এবং এতে করে ঘন্টার পর ঘন্টা অনেকে লাইনে দাঁড়িয়ে মাত্র 100 কিংবা 200 টাকার তারা তেল পাচ্ছে না, অনেকে সারাদিন দাঁড়িয়ে থেকেও তারা তেল পাচ্ছেন না। এতে করে সাধারণ মানুষ, পরিবহন এবং বাইকার যারা রয়েছেন তারা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন এবং তারা এই সংকট দ্রুত নিরসনে তারা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। সিনথিয়া, ধন্যবাদ। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেনের 6টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে। গতকাল রাতে মাধবপুরের মনতলা এলাকায় পৌঁছালে হঠাৎ বগিগুলো লাইনচ্যুত হয়ে পাশের খালে পড়ে যায়। ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রমের সহায়তা এবং আশেপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ হবিগঞ্জ ব্যাটালিয়নের একাধিক টহল দল দ্রুত ঘটনাস্থলে মোতায়েন করা হয়। বিজিবি সদস্যরা উদ্ধার কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের পাশাপাশি আশেপাশের এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে। এদিকে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। উদ্ধার কাজ শেষে দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুতির বিষয়ে জানাতে হবিগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সৈবুর রহমান। সৈবুর, লাইনচ্যুত বগি উদ্ধারের বিষয়ে সর্বশেষ তথ্য আমাদের জানাবেন।
সিনথিয়া, আপনি জানেন যে গতকাল রাত 9টা 15 মিনিটে হবিগঞ্জের মাধবপুরে যে মনতলা রেল স্টেশনটি রয়েছে তার একদম পাশেই আহ, চট্টগ্রাম থেকে আসা যে তেলবাহী সিলেটগামী যে তেলবাহী ট্রেনটি রয়েছিল সেই এখানে 5টি বগি লাঞ্ছিত হয়েছিল। এখন পর্যন্ত প্রায় 12 ঘন্টা হয়েছে, 2টি বগি রেল কর্তৃপক্ষ উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং আপনাকে দেখানোর চেষ্টা করছি যে বগিটা পানিতে পড়ে গিয়েছিল, ব্রিজ ভেঙে আমি আপনাকে সেই দেখানোর চেষ্টা করছি। এবং এখানে বিজিবি, সেনাবাহিনী, পুলিশ সহ রেল কর্তৃপক্ষের যে বাহিনী আছে তারা সবাই উদ্ধার কাজে তারা নিয়োজিত রয়েছে এবং তারা যেমনটা জানিয়েছিলেন কিছুক্ষণ আগে যে ঢাকা থেকে রেলওয়ের ম্যানেজার ABM কামরুজ্জামান যেটা বলছিলেন যে তারা ইতিমধ্যেই রেল দুর্ঘটনার জন্য 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছেন এবং 2টার ভিতরে তারা রেল যোগাযোগ স্বাভাবিক করার জন্য খুব আপ্রাণ চেষ্টা করছেন। আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি যে ইতিমধ্যে 2টি বগি তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে। সিনথিয়া, আমি আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে এলাকাবাসীর যে দাবিটি রয়েছে তারা বলছে যে এই রেল লাইনটি দীর্ঘদিন যাবৎ বিকল অবস্থা রয়েছে, বিভিন্ন নাট লুজ হয়ে গিয়েছিল, যার ফলেই মূলত গতকালকের যে একটা এই দুর্ঘটনা সেই দুর্ঘটনাটি হয়েছে বলে ওনারা ধারণা করছেন। ওনারা এলাকাবাসীর দাবি যে যদি কোনো কারণে বড় দুর্ঘটনা থেকে তারা রক্ষা পেয়েছে, যদি কোনো দুষ্কৃতিকারীরা আগুন দিত অত্র এলাকায় যে তেলবাহী ট্রেনটি লাঞ্ছিত হয়েছে তাহলে এলাকায় ব্যাপক আগুনেরও সৃষ্টিপাত হতে পারত, এমনটি আশা করছিলেন। তো সিনথিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ যে হবিগঞ্জের মাধবপুর মনতলা রেল স্টেশনের কাছে যে তেলবাহী যে ট্রেনটি লাঞ্ছিত হয়েছিল সেখান থেকে সর্বশেষ। ধন্যবাদ। রাজধানীর হাসপাতালগুলোতে হামের রোগী বাড়ছে। গত 24 ঘন্টায় ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতাল, সংক্রামক ব্যাধি হাসপাতাল ও বাংলাদেশ শিশু হাসপাতালে 2 শতাধিক রোগী ভর্তি হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন আক্রান্ত শিশুদের 1/3 সংকটাপন্ন। সোজায় পাশাপাশি জনবল ও অক্সিজেনের যোগান নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে জানান তারা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 28 মার্চ পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়েছে 678 জন। তবে হাসপাতালগুলোর তথ্য অনুযায়ী এই সংখ্যা আরও কয়েক গুণ বেশি। দর্শক, এই মুহূর্তে শ্যামলী শিশু হাসপাতালে রয়েছেন সহকর্মী মোহাম্মদ সাইম, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। সাইম, হামের রোগীদের চাপ কেমন দেখছেন, চিকিৎসকরা কি বলছেন জানাবেন। জি, আমি এই মুহূর্তে রয়েছি শ্যামলী শিশু হাসপাতালে। এখানে আজকে এখন পর্যন্ত কিন্তু 58 জন হাম আক্রান্ত রোগী অর্থাৎ শিশু তারা ভর্তি রয়েছেন এবং আমরা এখানকার চিকিৎসকদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি এখানে হসপিটালে কিন্তু পর্যাপ্ত আইসিইউ ব্যবস্থা রয়েছে এবং এর পাশাপাশি আমি একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণের মধ্যেই মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তিনি এখানে আসবেন। তার কারণ হচ্ছে হামের পরেই কিন্তু মূলত নিউমোনিয়া যে বিষয়টি রয়েছে, রোগটি রয়েছে, সেটি কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকে, যে কারণে পর্যাপ্ত ভেন্টিলেশন না থাকায় আইসিডিডিআরবির পক্ষ থেকে তারা কিন্তু একটি বিকল্প উপায় তারা বের করেছে। সেই বিকল্প উপায়টি এখানে দেখানোর জন্যই কিন্তু সেই বিকল্প উপায়টি এখানে উদ্বোধন করার জন্যই কিন্তু এখানে মাননীয় মন্ত্রী মহোদয় আসবেন এবং এখানকার যারা চিকিৎসক যারা রয়েছেন তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে কোনো শিশুর যদি সর্বপ্রথমে মুখমণ্ডল বা কানের কাছে যদি লাল গোটা জাতীয় কোনো কিছু দেখা যায় অতি দ্রুত তাদেরকে হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য বলেছেন। এবং আমরা চিকিৎসকদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে এখন পর্যন্ত সরকারি রিপোর্ট যদিও হাতে আসেনি, কিন্তু এরপরও 3 জন হাম আক্রান্ত, 3 জন শিশু, 3টি প্রাণ কিন্তু ঝরে গিয়েছে এই হাসপাতালে। আমরা কিন্তু এমনটি তথ্য চিকিৎসকদের কাছ থেকে জানতে পেরেছি। তারা আমাদেরকে কিন্তু খুব
তারা গুরুত্ব দিয়ে বলেছেন যেটা যে হাম এটা কিন্তু একটা সংক্রামক ব্যাধি, যে কারণে সকলকে কিন্তু মাস্ক ব্যবহারের উপরে তারা গুরুত্ব দিয়েছেন এবং যে কোনো ধরনের এই যে হামের যে লক্ষণগুলো রয়েছে সে কোনো ধরনের লক্ষণ যদি দেখা দেয় সাথে সাথে নিকটস্থ হসপিটালের চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য কিন্তু এখানকার চিকিৎসকরা জোর দিয়েছেন। এই হাসপাতালের আইসিইউর যে সংখ্যা, সে আইসিইউ বেডের সংখ্যা কিন্তু এখন পর্যন্ত চিকিৎসকদের কাছে পর্যাপ্ত রয়েছে বলে জানিয়েছেন। এই ছিল আমার কাছে শ্যামলী শিশু হাসপাতাল থেকে সর্বশেষ। ধন্যবাদ। স্বাধীনতার ৫৫ বছর পার হলেও অবহেলা আর অযত্নে পড়ে আছে নীলফামারীর প্রায় ২৫টি বধ্যভূমি। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাযজ্ঞের শিকার অসংখ্য মানুষকে গণকবর দেওয়া হয় এসব স্থানে। স্বাধীনতার রক্তঝরা স্মৃতির সাক্ষী এ বধ্যভূমিগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণের তাগিদ স্থানীয়দের। নীলফামারী সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ১৯৭১ সালের ৩ মার্চ নীলফামারী দখলে নেয় পাকিস্তানি হানাদার বাহিনী। তাদের বর্বরতায় শহীদ হন হাজারো মানুষ। সেদিনগুলোর ভয়াল স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় জেলার মুক্তিযোদ্ধাদের। উত্তরবঙ্গের বৃহত্তর একটা বধ্যভূমি এই জায়গাটা। লক্ষণীয় ব্যাপার, এখানে যে লোকগুলো মারা গেছে সব শুধু খালি পুরুষ মানুষকে মারছে। এটা তো অসলের দিক, প্রশাসনও কিছু বলতে পারে না। গণহত্যার শিকার মানুষগুলোকে গণকবর দেওয়া হয় জেলার প্রায় ২৫টি বধ্যভূমিতে। সংরক্ষণের অভাবে এসব বধ্যভূমি এখন নিশ্চিহ্ন হবার পথে। মাদক কারবারি যারা আছে এবং বেকার ভাবু ঘুরে এরা বিভিন্নভাবে এই স্থাপনাকে অনেক উচ্ছৃঙ্খল করে রেখেছে। এখানের মনে করে যে অনেক টাকা অবশ্য বাজেট ছিল, কিন্তু কাজ ভালো মতো করে করিবেন। যোদ্ধা এখানে শহীদ হয়েছিল, দেশের জন্য তারা জীবন দিছে। এখন এটা নিরাপত্তার জন্য প্রশাসন মানে কোনো দেখাশোনা করে না। সরকারের উচিত এই বিষয়টা দেখানো, হ্যাঁ, এটা পরিচর্যা করলেই জিনিসটা ঠিক থাকবে। ১৯৭১-এর ১৩ ডিসেম্বর মুক্ত হয় নীলফামারী। এরপর ৫৫ বছর পেরিয়ে গেলেও উদ্যোগ নেই শহীদদের স্মৃতি বিজড়িত বধ্যভূমিগুলো সংরক্ষণের। জায়গাটা অ্যাকোয়ারের একটা বিষয় ছিল, সেই অ্যাকোয়ারের বিষয়টা যাতে সুন্দরভাবে হয় সেজন্য যাদের মালিকানা, জমির মালিকানার যে সমস্যাগুলো সেটা যাতে সমাধান করে আমরা অ্যাকোয়ারের দিকে এগোচ্ছি। আমরা চাই আমাদের এই শহীদরা যেখানে শহীদ হয়েছিল সেই জায়গাগুলো সংরক্ষণ। বছরের পর বছর শুধু এমন আশ্বাসের বাণী শুনে যান নীলফামারীবাসী, তবে এবার এর বাস্তবায়ন দেখতে চান তারা। আব্দুল হামিদ, RTV। অটিজম অ্যান্ড হিউম্যানিটি, এভরি লাইফ হ্যাজ ভ্যালু প্রতিপাদ্যে আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। অটিজম কেবল একটি শিশুর নয়, পুরো পরিবারের জীবনধারাই কঠিন করে তোলে। উপযুক্ত সহযোগিতা ও পরিচর্যায় কেউ কেউ প্রতিভার বিকাশ ঘটিয়ে সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করলেও শনাক্ত না হওয়ায় অনেকে এখনও কাটাচ্ছেন মানবেতর জীবন। আরও জানুন সৈয়দা মুনিরা ইসলামের বিশেষ প্রতিবেদনে। অটিজম স্নায়ু বিকাশজনিত একটি জটিল সমস্যা, যেখানে শিশুর যোগাযোগ, আচরণ ও শেখার ধরন ভিন্ন হয়ে থাকে। সাম্প্রতিক জরিপ বলছে প্রতি ১০০ জন শিশুর মধ্যে একজন অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন। বাংলাদেশেও অটিজম শিশু নিয়ে হাজারো পরিবার প্রতিদিন লড়ছে ভালোবাসা, ধৈর্য আর আশার শক্তি নিয়ে। ৯ মাসে বাচ্চা কোনো সাউন্ড করছে না, ১ বছর বয়স হচ্ছে বাবা মা বলছে না, এবং 2 বছর বয়সে কোনো দুইটা সিঙ্গেল ওয়ার্ড বলছে না। পাশাপাশি ওর নাম ধরে ডাকলেও সে ফিরে তাকাচ্ছে না, সে অন্য বাচ্চার সাথে মিশছে না, সে একা একা খেলা করে, সে একই কাজ বারবার করে। তখন আপনি দ্রুত নিকটস্থ হাসপাতালে শিশু বিকাশ কেন্দ্রে আপনার সন্তানকে নিয়ে হাজির হন। অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের অনেকেই অসাধারণ প্রতিভার অধিকারী। প্রয়োজনীয় সহযোগিতায় এই মানুষগুলোই হয়ে উঠতে পারে সফল উদ্যোক্তা, শিল্পী অথবা দক্ষ কর্মী। আমার পড়াশোনা করতে ভালো লাগতো না, যখন আমি পলিটেকনিকে ভর্তি হয়েছি কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজিতে, তখন থেকে আবার আমার পড়াশোনা ভালো লাগে। আমার বর্তমানে 2-3 জন বন্ধু আছে, কিন্তু খুব বেশি মিশে, আর বাকিরা মিশতে ঘৃণা করে। বিশ্লেষকদের মতে সীমাবদ্ধতাকে নয়, গুরুত্ব দিতে হবে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন জনগোষ্ঠীর সম্ভাবনাকে। এদের প্রত্যেকের বিশেষ গুণ আছে এবং এরা চাইলেই
যদি চেষ্টা করা হয় মূল ধারার কাজে নিজেকে যুক্ত করতে পারে। তবে অভিভাবকদের আক্ষেপ, সমাজের নেতিবাচক মনোভাব তাদের সন্তানদের এগিয়ে যাবার ক্ষেত্রে প্রধান অন্তরায়। পাশাপাশি রয়েছে দক্ষতা ও প্রতিভার বিকাশে প্রয়োজনীয় সুযোগের অভাব। আমাদের এই সমাজও অনেকে এইসব বাচ্চাদেরকে সহজভাবে গ্রহণ করতে চায় না। আমার হাজব্যান্ড অসুস্থ, তার সাথে সাথে আমার মেয়েটাও অসুস্থ, আমি দুজনকে নিয়ে পথ চলা খুবই কঠিন হয়ে যায়। অ্যাওয়ারনেস তৈরি করা যে তাদের সাথে আমরা কিভাবে আচরণ করতে পারি, আমরা ভবিষ্যতে তাদের নিয়ে করবো কি, তাদেরকে আমরা যাতে একটা পুনর্বাসনভাবে আমরা রেখে আমরা যাতে আল্লাহর কাছে চলে যেতে পারি, সেটারই একটা চাওয়া। সরকার তো অনেক ভাতা দিচ্ছে, ক্রিয়াক্ষেত্রে ভাতা দিচ্ছে, তা বয়স্ক ভাতা দিচ্ছে, ফ্যামিলি কার্ড দিচ্ছে, নতুন করে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা হয়েছে। সেই আমাদের এই বাচ্চারা তো খুব অসহায়, তাদের জন্য যাতে কিছু করে সরকার। প্রতিভার বিকাশ সহায়ক পরিবেশ তৈরি করে এই জনগোষ্ঠীকে দক্ষ মানব সম্পদে রূপান্তরের পরিকল্পনা করছে বর্তমান সরকার। আমরা চাই যে সেই গুণগুলোকে তুলে নিয়ে আসার জন্য, এবং সেটা তুলে নিয়ে আসতে পারে তাদেরকে সেই সেক্টরে ট্রেনিং দিয়ে আমরা, তারা যেন তাদের জীবনে, যেমন যখন তাদের প্যারেন্টস থাকবে না, গার্ডিয়ান থাকবে না, তখন তারা কিভাবে চলতে পারবে, সেখানে একটা কোনো কিছু করতে পারে, সেই বিষয়ে আমাদের কিছু কার্যক্রম চলছে। বিশ্ব অটিজম দিবসের বার্তা একটাই, প্রতিটি জীবনের বৈষম্যহীন মূল্য এবং সচেতনতা। সামাজিক অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা গেলে বদলে যাবে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন মানুষগুলোর জীবনের গল্প। সৈয়দা মুনিরা ইসলাম, RTV। নির্মাণ কাজ শেষ হওয়ার 4 বছর পেরোলেও চালু হয়নি চুয়াডাঙ্গার জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন। এতে শয্যা সংকটে স্বাস্থ্যসেবা বিঘ্নিত হওয়ার পাশাপাশি অব্যবহৃত অবস্থায় নষ্ট হচ্ছে অত্যাধুনিক সব যন্ত্রপাতি। অন্যদিকে অবকাঠামো আর জনবল সংকটে মাগুরা শ্রীপুর সদর উপস্বাস্থ্য কেন্দ্রটি যেন নিজেই এক রোগী। 10 বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা জরাজীর্ণ ভবনে চলছে কার্যক্রম। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন সুলাইমান কবির। 2017 সালে প্রায় 5 কোটি টাকা ব্যয়ে শুরু হওয়া চুয়াডাঙ্গা জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের নির্মাণ কাজ শেষ হয় 2022 সালে। আধুনিক এ ভবনটিতে রয়েছে 50 শয্যার আধুনিক কেবিন, অত্যাধুনিক যন্ত্রপাতি ও চিকিৎসা সরঞ্জামাদি। তবে নির্মাণের 4 বছর পেরোলেও অজানা কারণে কার্যক্রম শুরু হয়নি ভবনটিতে। অথচ পাশের 31 শয্যার এ ভবনটিতে প্রতিদিন রোগী ভর্তি থাকেন 50 থেকে 70 জন। ফলে বাধ্য হয়ে মেঝে ও বারান্দায় শয্যা পাততে বাধ্য হন রোগীরা। 5 কোটি টাকার বিল্ডিং নামে আছে, কিন্তু কামে কিন্তু এর কোনো কাজ নেই, কোনো সিটে না, মানে নিচেই তারা সেবা নিচ্ছে। শয্যা ও লোকবল সংকটে সেবা দিতে ভোগান্তিতে পড়ছেন চিকিৎসকরাও। প্রশাসনিক অনুমোদন হিসেবে 50 বেডের করা হয়েছে, কিন্তু আমাদের পর্যাপ্ত জনবল না থাকার কারণে আমরা 31 বেডে চালানো লাগছে। এদিকে পরিত্যক্ত এ ভবন আর মাত্র একজন উপসহকারী মেডিকেল কর্মকর্তা দিয়ে চলছে মাগুরা শ্রীপুর সদর উপস্বাস্থ্য কেন্দ্রটি। চিকিৎসক ও প্রয়োজনীয় ওষুধের পাশাপাশি রোগীদের বসার জায়গার সংকটে বেহাল দশা স্বাস্থ্য কেন্দ্রটির। এখানে যে পরিমাণ ওষুধ পাওয়ার দরকার বা আমরা পাই, সেই ওষুধ দিয়ে আমাদের আসলে ফিল আপ হয় না। কাটিয়ে গেলে পরে সেলাই দেওয়া হবে, সেই দেখা যাচ্ছে এক ডাক্তার, তার পক্ষে রোগী দেখে সেলাই দেওয়া সম্ভব না। উপস্বাস্থ্য কেন্দ্রটিতে কমিউনিটি মেডিকেল কর্মকর্তার পাশাপাশি ফাঁকা অফিস সহায়কের পদটিও। এতে একা হাতে সেবা দিতে হিমশিম খাচ্ছেন একমাত্র চিকিৎসক। আমাদের একটা ভবন মানে পরিত্যক্ত হয়ে আছে আজকে 4-5 বছর হলে, ওইটারই হচ্ছে রিপেয়ারিং এর কাজ দিয়ে এই টিন শেডটা এখানে করা হয়েছে। সরকার যাতে নতুন একটা ভবনের এখানে ব্যবস্থা করে। তাছাড়া এখানে অনেক রোগী আসে, যেটা একা আসলে মেনটেন করা আমার পক্ষে একটু কষ্টসাধ্য হয়ে যাবে। দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে হাসপাতালগুলোর অব্যবস্থাপনা দূর করবে সরকার, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। সুলাইমান কবির, RTV। দর্শক, মাদারীপুরে হাম সংক্রমণের বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, মাদারীপুরে শিশুর হাম সংক্রমণের বিষয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে সিনথিয়া। আমি এই মুহূর্তে রয়েছি মাদারীপুর 250 শয্যা জেলা সদর হাসপাতালে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এই জেলা সদর হাসপাতালে গত 1 সপ্তাহে কিন্তু প্রায় হাম আক্রান্ত রোগী 15 জন রোগী কিন্তু ভর্তি হয়েছিল। এর মধ্যে কিন্তু বেশ কয়েকজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং উন্নত চিকিৎসার জন্য অন্য প্রেরণ করা হয়েছে। এছাড়া এই মুহূর্তে আমরা সকাল থেকেই এই হসপিটালের যে হাম আইসিইউ
সলিউশন কর্নার রয়েছে, সেখানে কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখেছি যে 11 জন রোগী কিন্তু এই মুহূর্তে ভর্তি রয়েছে। এছাড়া শিবচর উপজেলায় রয়েছে একজন, মোট 12 জন হাম আক্রান্ত শিশু কিন্তু এই হসপিটালে ভর্তি রয়েছে। আমরা কথা বলেছিলাম হাসপাতাল যে কর্তৃপক্ষ তাদের সাথে, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এই মাদারীপুর 250 শয্যা হাসপাতালে কিন্তু এই 11 জন যে রোগী ভর্তি রয়েছে এদের কিন্তু যে চিকিৎসা সেবা সেটি কিন্তু তারা নিশ্চিত করেছে। এবং একই সাথে তারা যেটা আমাদের যে এইখানে যদি হাম আক্রান্ত রোগীর সংখ্যা আরো বাড়ে তাহলে কিন্তু তারা যে আইসোলেশন কর্নার করেছেন, স্পেশালি সেই আইসোলেশন কর্নারে যে আসন সংখ্যা সেটিও কিন্তু তারা এখানে বাড়াবেন। এই মুহূর্তে কিন্তু মাদারীপুর জেলা সদর হাসপাতালে 2টি কক্ষে কিন্তু প্রায় 12টি আইসোলেশন আসন তারা করেছে। যদি রোগীর সংখ্যা বাড়ে তাহলে কিন্তু রোগীর আক্রান্ত সংখ্যা যদি বাড়ে তাহলে কিন্তু এই আইসোলেশনের কর্নার যে আসন সেটাও কিন্তু বাড়ানো হবে। একই সাথে কিন্তু আমরা যেটা দেখেছি যে গত 24 ঘন্টায় কিন্তু 8 জন রোগী এখানে কিন্তু ভর্তি হয়েছে এই হাম সংক্রান্ত বিষয় নিয়ে। গত পরশুদিন কিন্তু একজন আক্রান্ত শিশু কিন্তু নিহত হয়েছে মাদারীপুর সদর হাসপাতালে। এই মাদারীপুর সদর হাসপাতালের আমরা যেটা সচিত্রে দেখেছি যে 105 জন রোগী কিন্তু ইতিমধ্যে ঠান্ডা এবং অন্যান্য উপসর্গ নিয়ে কিন্তু এখানে ভর্তি রয়েছে। ধন্যবাদ। বৃষ্টির পানি জমে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে জলাবদ্ধতায় পানির নিচে তলিয়ে গেছে কৃষকের কাঁচা বোরো ধান। ফসল রক্ষায় বাঁধ কেটে পানি নিষ্কাশনের চেষ্টা করলে প্রশাসনের সঙ্গে ঘটে কৃষকদের বাকবিতণ্ডা। অন্যদিকে দিনাজপুরের হিলি সীমান্ত এলাকাগুলোতে ব্যাপক উৎসাহ নিয়ে গম চাষ করেছিলেন স্থানীয় কৃষকরা। তবে হঠাৎ অঝোর ধারায় নামা বৃষ্টিতে গমের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা চাষিদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন লিওন আজাদ। চলতি বড় মৌসুমে সুনামগঞ্জের ছোট বড় 95টি হাওরের 2,23,510 হেক্টর বোরো জমিতে চাষাবাদ হয়েছে। তবে কয়েকদিনের বৃষ্টিতে সুনামগঞ্জের হাওড়াঞ্চলে পানি জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। বছরের একমাত্র ফসল রক্ষা করতে জিয়াল ভাঙা হাওড় পাড়ের কৃষকরা জিরাক নদীর পাড়ে বাঁধ কেটে পানি নামানোর চেষ্টা করলে তাতে বাধা দেয় প্রশাসন। এরপর জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন হাওড় পাড়ের 18টি গ্রামের কৃষক। কৃষকরা বলছেন অপরিকল্পিত বাঁধ নির্মাণের কারণে হাওরের পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ায় কাঁচা ধান পানিতে তলিয়ে যাচ্ছে। জলাবদ্ধতা নিরসনে প্রশাসনকে বারবার অনুরোধ করেও কোনো সুফল পাচ্ছেন না তারা। এই বেড়িবাঁধের কারণে আজকে এই জলাবদ্ধতা, হাজার হাজার কৃষকের জমি আজ পানির নিচে তলিয়ে যাচ্ছে। কৃষকরা যদি না বাঁচানো হয় তাহলে কৃষকরা আর এই বুড়ো ফসল করতে আগ্রহী হবে না। হাওরের বাঁধের বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। যদি আমরা বাঁধ যত্রতত্র কেটে ফেলি এই হুমকি আমরা মোকাবেলা করতে পারবো না। এই কারণে ওনাদের অনুরোধ করা হয়েছে যেন ওনারা যদি কাটে তাহলে যেন 5 তারিখের মধ্যে এটা পূর্বের অবস্থায় ফিরিয়ে নেয়। অন্যদিকে দিনাজপুরের হিলিতে বৃষ্টির সাথে দমকা হাওয়ায় অনেক জমির গম গাছ নুয়ে পড়েছে, যা ফলন বিপর্যয়ের অন্যতম কারণ। গমের শীষ পাকার এই সময়ে বৃষ্টি হওয়ায় দানায় কালচে দাগ ধরা এবং ছত্রাক আক্রমণের বেড়েছে ঝুঁকি। এবার কি হবে এবার বলতে পারবো না, কারণ আকাশের জন্য অনেক গম আমার ক্ষতি হয়ে গেছে। বর্তমান আবহাওয়া ভালো রয়েছে, কৃষকদের কোনো ক্ষতি হবে না বলছেন উপজেলা কৃষি কর্মকর্তা। বাংলাদেশ গম এবং ভুট্টা গবেষণা উদ্ভাবিত জাতগুলোর মধ্যে অন্যতম একটি জাত। আবহাওয়া অনুকূলে থাকায় আসলে বিঘা প্রতি আমাদের 12 থেকে 13 মণ পর্যন্ত কিন্তু কৃষক ভাইরা ফলন পেয়েছে। জলাবদ্ধতায় ডুবে যাচ্ছে বোরো, ঝুঁকিতে গমের স্বপ্ন। অপরিকল্পিত বাঁধ আর নিষ্কাশনের সংকটে দিশেহারা কৃষক। লিওন আজাদ, RTV। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর আবারও অর্জন করেছে জিরো ওয়েটিং টাইম, যা দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের জন্য বড় স্বস্তির খবর। এখন আর কোনো জাহাজকে বহির্নোঙরে অপেক্ষা করতে হচ্ছে না। সরাসরি জেটিতে বার্থিং পাওয়ায় কমেছে জাহাজের টার্ন অ্যারাউন্ডিং টাইম। এতে পণ্য খালাস ও লোডিং প্রক্রিয়া দ্রুত হওয়ায় ব্যবসায়ীদের সময় ও খরচ দুটোই কমছে। বন্দর কর্তৃপক্ষ বলছে এই সক্ষমতা আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণেও ইতিবাচক ভূমিকা রাখবে। সংশ্লিষ্টরা বলছেন এ ধারা অব্যাহত থাকলে দেশের অর্থনীতিতে আরও গতি আসবে। আন্তর্জাতিক প্রসঙ্গ।
জাতির উদ্দেশ্যে দেয়া ১৯ মিনিটের বক্তব্যে আবারও যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে দেয়া ভাষণে তিনি বলেন, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হয়েছে, মার্কিনরা আর হুমকিতে নেই। অন্যদিকে ট্রাম্পের বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। মার্কিন জনগণের উদ্দেশ্যে লেখা খোলা চিঠিতে ইরানকে হুমকি হিসেবে চিত্রায়িত করার পেছনে বহিরাগত স্বার্থ কাজ করছে বলে দাবি করেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। ইরান যুদ্ধে প্রতিপক্ষের সামরিক ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির চেয়ে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে বেশ চাপে রয়েছে যুক্তরাষ্ট্র। জনমত জরিপে বেশিরভাগ মার্কিনই এই যুদ্ধের বিপক্ষে থাকলেও পুরনো যুক্তি দিয়েই জনগণকে আশ্বস্ত করার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্র সময় বুধবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পুরো ১৯ মিনিটেই মার্কিন সক্ষমতার কথা আবারও গর্বভরে উচ্চারণ করেন তিনি। তবে ইরান যুদ্ধ নিয়ে নতুন কোনো পরিকল্পনা বা জ্বালানি সংকট নিরসনে রূপরেখা না দিয়ে আগের বক্তব্যেরই পুনরাবৃত্তি করেন ট্রাম্প। শুরুতেই ইরানের নৌ ও বিমান বাহিনী ধ্বংসের দাবি করে ২-৩ সপ্তাহের ভেতরেই তাদের অভিযান শেষ করার ইঙ্গিত দেন তিনি। ট্রাম্প বলেন, তেহরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও ড্রোন হামলার সক্ষমতা নাটকীয়ভাবে খর্ব হয়েছে। যুদ্ধে আরব মিত্রদের সহায়তার প্রশংসা করে তিনি আরো বলেন, ইরান এসব অনেক দেশের ওপর হামলা চালিয়েছে। এতে স্পষ্ট হয় ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। যুক্তরাষ্ট্র ও বিশ্বের নিরাপত্তার জন্য ইরান যুদ্ধ প্রয়োজন ছিল বলেও মন্তব্য করেন ট্রাম্প। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের শিশু ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই যুদ্ধ সফল বিনিয়োগ বলে দাবি করেন প্রেসিডেন্ট। অন্যদিকে নিজেদের সামরিক সক্ষমতার জানান দিতেই ট্রাম্পের ভাষণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ইসরায়েল লক্ষ্য করে আরও কয়েক দফা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান। পাল্টা ইসরায়েলি হামলায় লারিস্তান ও মিয়ানোতে ৯ জন নিহত হয়। গুপ্ত হত্যার চেষ্টায় গুরুতর আহত হন ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি। অন্যদিকে বিশ্ব জ্বালানি পরিবহন ব্যবস্থা স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের অবস্থান থেকে পিছু হটেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হরমুজ খুলে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এই নৌপথ যারা ব্যবহার করে তাদেরই এগিয়ে আসতে হবে। এমন পরিস্থিতিতে সিরিয়ার স্থলপথ ব্যবহার করে তেল রপ্তানি শুরু করেছে ইরাক। হরমুজ প্রণালী নিয়ে আলোচনায় চীনকে আরও সক্রিয় হতে হবে বলেও আহ্বান জানিয়েছেন ফরাসি নৌপ্রধান অ্যাডমিরাল নিকোলা ভজুর। এদিকে যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে ট্রাম্প এমন দাবি করলেও সংকটে রয়েছে মার্কিনিরাও। ইতিমধ্যেই গত 4 বছরের মাঝে দেশটিতে জ্বালানির দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সামিউল শিহাব, RTV। খেলার খবর। এফসি অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে সি গ্রুপের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে চাইনিজ তাইপে। কাগজে কলমে অস্ট্রেলিয়া এগিয়ে থাকলেও চমক দেখাতে চায় চাইনিজ তাইপে। থাইল্যান্ডের পাথুম থানি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর 3টায়। একই সময় বি গ্রুপের ম্যাচে নন থাবুরি স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে উজবেকিস্তান। এদিকে এশিয়ার অন্যতম সেরা দল জাপান মুখোমুখি হবে ভারতের। তবে জয় দিয়ে আসরের শুরুতে করতে চায় ভারত। থামামাসাত স্টেডিয়াম ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টায়। একই সময় পাথুম থানি স্টেডিয়ামে শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে জর্ডান। তবে জয়ের বিকল্প ভাবছে না কেউই। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।